8 বছর পর বাড়ি ফিরেছেন চৌধুরী বাড়ির দুই যমজ ছেলে, মাহাতাব অব্র চৌধুরী আর মাহাতাব রুদ্র চৌধুরী। দেশে থাকতেই দুই ছেলেকে হোস্টেলে পড়াশোনা করিয়েছেন রুদ্র অব্রর বাবা এমদাদুল চৌধুরী। তারপরে দুই ছেলেকে পাঠিয়ে দেন থাইল্যান্ডে পড়াশোনার জন্যই। আজকে এমদাদুল চৌধুরী কত গর্ব, দুই ছেলে পড়াশোনা করেই দেশে ফিরেছেন। তার বড় ছেলে অব্র টপ বিজনেসম্যানের নামের তালিকায় রয়েছেন। শোনা গেল অব্র একবার বাংলাদেশে এসেছিল, তবে পরিবারের কারো সঙ্গেই কোনো রকম যোগাযোগ করেনি, আবার চলেও গিয়েছিল। এয়ারপোর্টে পা রাখতেই দুই ছেলেকে রিসিভ করতে আসেন এমদাদুল চৌধুরী আর তার মেজো ভাই শাহাদাত চৌধুরী। এয়ারপোর্টের ভিআইপি গেটের সামনে দাঁড়িয়ে আছেন দু ভাই, চোখে স্পষ্ট উত্তেজনা আর অদ্ভুত এক টান। দীর্ঘ 8 বছর পরে দেশে ফিরেছেন চৌধুরী বাড়ির সোনার ছেলেরা। প্রায় 20 মিনিট অপেক্ষার পর হঠাৎ করে গেটের ওপাশে দেখা মিলল দুই যুবকের। একে অপরের সাথে হালকা কথা বলতে বলতে নামছে প্লেনের সিঁড়ি দিয়ে। লম্বা দেহ, তৎক্ষণাৎ দৃষ্টি। প্রথমেই আসলো 6 ফুটের লম্বা, সুটম এবং অ্যাথলেটিক শরীরের অধিকারী অব্র। প্রশান্ত কাঁধ আর শক্তিশালী বাহু, ঘনকালের চুলগুলো হালকা ওয়েভ সব জেল দিয়ে পিছন থেকে সেট করা, চোখগুলো গভীর, তৎক্ষণাৎ এবং ঘাড় বাদামি। রাগলেই তা যেন আগুনের ঝিলিক ছড়ায়। শ্যামবর্ণ পরশা গালের চাপদারি, কালো ফিটের শার্ট আর প্যান্ট পরিহিত, হাতে ক্লাসিক ডিজাইনের দামি ঘড়ি, উপরে একটা লেদার জ্যাকেট। এরপরে বেরিয়ে এলো রুদ্র, যে 5 ফুট 11 লম্বা, হালকা অ্যাথলেটিক বডি, ফ্লেক্সিবল ও চঞ্চল ভঙ্গি। এলোমেলো চুলগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। পরশা গায়ের রঙে হালকা গোলাপি আবহাওয়ায়, ঠোঁটে সবসময় মুস্কি হাসি। হালকা রঙের টি শার্ট, ডেনিম জ্যাকেট, হাতে একটা ব্যাসলাইট। অব্র বাবা চাচারা 3 ভাই, বড় ভাই এমদাদুল চৌধুরী, মেজো ভাই শাহাদাত চৌধুরী আর সবার ছোট আরিফ চৌধুরী। এমদাদুল চৌধুরীর বড় মেয়ে রূপকথা আর দুই যমজ ছেলে, আর শাহাদাত চৌধুরীর 2 মেয়ে শিশি আর খুশি। আরিফ চৌধুরীর 1 ছেলে 1 মেয়ে, তুলি আর শেহারা। বাড়িতে ছেলেদের মধ্যে সবার বড় অব্র। বাড়িতে কত হইচই। এদিকে রেহানা চৌধুরীর নাতির জন্য রান্না করছেন। 3 বৌমাকে হাত লাগাতে দিচ্ছেন না রান্নার কাজেই। তিনি কড়া গলায় বলে দিলেন, আজ রান্নাঘরে কেউ ঢুকবে না, আজ দাদু ভাইদের জন্যই আমি রান্না করব। চৌধুরী বাড়ির 3 বউ আর কথা বাড়ায় না, কারণ রেহানা চৌধুরী বাড়ির কর্ত্রী। তিনি যা বলেন তাই হয়। তার মুখের উপর কথা বলার সাহস চৌধুরী বাড়ির কারোই নেই। 3 বউকে বের করে দিলেন, আপন মনে রান্না করতে লাগলেন রেহানা চৌধুরী। যদিও কাজের বুয়া রাবিয়া বেগম এসেছিল সাহায্য করতে, রেহানা বেগম এক ধমকে সেও বেরিয়ে যায়। তিনি 2 নাতিনের জন্যই নিজ হাতে পায়েস বানিয়েছেন। অব্র রুদ্র 2 ভাই ছোটবেলায় দাদিমায়ের হাতে পায়েস খুবই পছন্দ করত। রেহানা চৌধুরী পিছন ঘুরে দেখলো নাজনীন বেগমকে। এই কি বড় বৌমা তুমি, আমি কি বলেছি শুনুনি? নাজনীন বেগম কাঁপা কাঁপা গলায় উত্তর দিলেন, আসলেই মা, ডাইনিং রুমে সবাই আপনাকে খুঁজছেন। কারা এসেছে? আগে মা, বাড়ির সব কর্মচারীরা এসেছেন। ঠিক আছে যাও, আমি আসছি। রেহানা চৌধুরী রান্নাঘর থেকে বেরোতেই দেখলেন চৌধুরী বাড়ির সব কর্মচারীরা দাঁড়িয়ে রয়েছেন। তারপরে তিনি গিয়ে বসলেন ডাইনিং রুমে রাখা তার রাজকীয় চেয়ারে। প্রথমে আসলেন চৌধুরী বাড়ির এক নিজস্ব জেলে, যে চৌধুরী বাড়ির দিঘি দেখাশোনা করে। তাকে আদেশ করলেন রেহানা চৌধুরী, চৌধুরী বাড়ির নিজস্ব দিঘি থেকে যেন বড় বড় মাছ নিয়ে আসা হয় বাড়িতে। জেলে রহিম মিয়া নিচু কণ্ঠে বললেন, জি কর্ত্রী, আমি এক্ষুনি লোক লাগিয়ে বড় বড় মাছ নিয়ে আসছি। জেলে চলে যেতে রেহানা বেগমের সামনে মেঝেতেই বসে চৌধুরী বাড়ির আরেক কাজের বুয়া মালা। দাদিমণি, দুপুরে কি রান্না করব? রেহানা চৌধুরী 20 থেকে 30 রকমের আইটেম বুঝিয়ে দিল মালাকে, সাথে যেন মিষ্টির খাবারও থাকে। তারপরে হাজির হলো চৌধুরী বাড়ির মালিক ছেলে আফজাল। সেও রেহানা চৌধুরীর উদ্দেশ্যে লম্বা চওড়া বাজারের লিস্ট দিয়ে বলল, দাদিমণি দেখো তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। আফজালের থেকে কাগজের লিস্টটা হাতে নিয়ে সেই দিকে তাকিয়ে দেখলো বিশাল আয়োজন রয়েছে। তারপরে তিনি সবকিছু দেখে বললেন, এই তো সবকিছু ঠিক আছে। তারপরে বললেন, আর শোনো, সবগুলোই ভালো করে দেখে নিয়ে আসবে। জি দাদিমণি, বলেই উঠে গেল আফজাল। এইদিকে সে সকাল থেকেই রুমের দরজা বন্ধ করে বসে আছে খুশি। পুরো নাম আবিহা চৌধুরী খুশি। রুদ্র ভাই ছোট থেকে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু অব্র ভাইয়ের সেই তো একটা বাঘ। বিদেশে যাওয়ার আগে অব্র ভাইয়ের সে ঘটনা মনে পড়লেই ভয়ে এখনো গায়ে জ্বর আসে খুশির। বিদেশে যাওয়ার আগের ঘটনা। ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন। জীবনও আর এমন ভুল হবে না অব্র ভাইয়া। কথাটি বলতে বলতে প্রাণপণেই ছুটছে খুশি। তার পেছন পেছন অব্রর পরনে সাদা টি শার্ট ঘামে ভিজে ঝপঝপ করছে। আর জীবনও আসবে না কোচিং ফাঁকি দিয়ে পার্কে। এবারের মতো মাফ করে দাও অব্র ভাই। একটু আগে পার্কের রাস্তা ধরে হাঁটছিল অব্র। হঠাৎই কোচিং টাইমে পার্কে খুশিকে দেখতে পেয়ে এগিয়ে গেল অব্র। এই কিরে, তুই এই সময় পার্কে কি করিস? খুশি হি হি করে হেসে বলল, কিছু না তো অব্র ভাই, কোচিং ছুটি হয়ে গিয়েছে তাই বাড়ির দিকে যাচ্ছিলাম। তোর কোচিং ছুটি হয়ে গিয়েছে তাই না? হ্যাঁ তো অব্র ভাই। অব্র মিথ্যা কথা বলা একদমই পছন্দ করে না। খুশির মিথ্যা বলা তার রাগ আরও 1 গুণ বেড়ে গেল।
আর কোনো রকম উত্তর না করে এইদিক ওইদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো অব্র। সামনে একটা গাছ থেকে মোটা ঢাল ভাঙতে লাগলো অব্র। খুশি বর্ত চোখে তাকালো। অব্র হাতে এত মোটা ডাল দেখে খুশি হাত পথ হত্তর করে কাঁপতে লাগলো। অব্র হাতে নিয়ে খুশির দিকে এগিয়ে আসছে। খুশি মনে মনে বলল, এরে গেলাম, এইবারের মতিগতি সুবিধার নয়, পালাও খুশি পালাও, জান বাঁচলেই বাপের নাম। এইদিকে খুশিকে দেখে দৌড়ে আসছিল খুশির বান্ধবী নাফিসা। খুশির পেছনে অব্রর হাতে এত বড় ডাল দেখে নাফিসও আবার দিল উল্টো দিকে দৌড়। এইদিকে নিচ থেকে নাজনীন বেগমের ডাকে ধ্যান ভাঙলো খুশির। তার বুকটা ধরপড় করে উঠল। কি মারটাই না দিয়েছে অব্র ভাই তাকে। এরপর থেকে অব্র ভাইয়ের বাঘের মতোই ভয় পায় খুশি। সে আর অব্র ভাইয়ের মুখোমুখি হয়ে নিজের বিপদ ডেকে আনতে চায় না। এমনকি আজকে রুম থেকে বের হবে না বলে মনে মনে মানত করে নিয়েছিল খুশি। নিচ থেকে নাজনীন বেগম ডেকে যাচ্ছেন, খুশি মা একটু নিচে আয় তো, তোর দাদিমা ডাকছে। দাদিমা ডাকছে কথাটা শুনে খুশি আর দরজা আটকে থাকতে পারলো না। যতই হোক দাদিমা ডেকেছে। খুশি ওপর থেকে বলল, জি বড় আম্মা আসছি, তাড়াতাড়ি আয় মা। খুশির দরজা খুলে বেরিয়ে এলো। হঠাৎ দরজায় রুদ্রকে দেখে সবার মধ্যে হইচই শুরু হয়ে গেল। রুদ্র অব্র আসার খবর পেয়ে রেহানা চৌধুরীর রুম থেকে বেরিয়ে এলেন। রুদ্র গিয়ে সালাম করলো রেহানা চৌধুরীকে। আরে আরে দাদু ভাই থাক, সালাম করতে হবে না। তা অব্র দাদু ভাই কোথায়? দাদিমা ভাই হয়তো পিছনে আসছে। তারই মধ্যে অব্র প্রবেশ করলো চৌধুরী বাড়িতেই। সবাই একদম হাঁ করে তাকিয়ে আছে শ্যামবর্ণের হ্যান্ডসাম পুরুষের পানে। 8 বছর অব্রর সঙ্গে বর্তমান অব্রের আকাশ পাতাল পার্থক্য। বাড়ি প্রবেশ করে অব্র সিঁড়ি দিয়ে বড় বড় পাও পেলে চলে গেল নিজের রুমের দিকে। সবাই অবাক দৃষ্টিকে তাকিয়ে রইল অব্র সিঁড়ি দিয়ে বড় বড় পাও পেলে চলে যাওয়ার দিকে। অব্রর হলোটা কি? এত বছর পর বাড়ি ফিরেছে অথচ কারোর সাথেই কোনো কথা বলে না, সোজাই নিজের রুমে চলে গেল। অব্র যতই বদমেজাজি বেপরোয়া রাগী হোক না কেন দাদিমাকে খুব ভালোবাসে। আর আজ এত বছর পর ফিরলো, তাও দাদিমার দিকে পর্যন্ত ফিরে তাকালো না। নাজনীন বেগম বললেন, মা আমি আসছি অব্রর রুম থেকে। রেহানা চৌধুরী নাজনীন বেগমকে থামিয়ে দিয়ে শান্ত গলায় বললেন, থাক বৌমা, এখন কেউ যাবে না অব্র ভাইয়ের রুমে। দাদু ভাইকে একা থাকতে দাও। এখন গেলে হিতুর বিপরীত হতে যাবে। তুমি তো জানোই অব্র দাদু ভাইয়ের রাগ সম্পর্কে। ঠিক আছে মা। সবাই আশা করছিল অব্র হয়তো বিদেশে গিয়ে পরিবর্তন হয়ে গেছে। তার রাগ জেদ আর বদমেজাজ তা আর হলো কই। তবে যত যাই হয়ে যাক না কেন দাদিমার সঙ্গে কথা না বলে চলে যাওয়ার ছিল অব্র নয়। সবাই রৌদ্র দাদু ভাইকে শরবত নাস্তা দেওয়ার ব্যবস্থা করে আমিও অব্র দাদু ভাইয়ের সাথে পরে কথা বলছি। শাশুড়ির বারণে নাজনীন বেগম আর অব্র রুমে গেলেন না। এইদিকে সবাই রৌদ্রকে নিয়ে ব্যস্ত। মমতাময় মাকে সে 8 বছর আগে ছুঁয়েছিল, আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেল রৌদ্র। রৌদ্রকে ডাইনিং রুমে সোফায় বসিয়ে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই। খুশি চুপি চুপি সিঁড়ির আড়াল থেকে দেখার চেষ্টা করছিল অব্র আছে কিনা। অব্রকে দেখতে না পেয়ে বেরিয়ে এলো খুশি। সে চুপি চুপি নিজের রুমে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই মরিয়ম বেগম রান্নাঘর থেকে ডেকে বললেন, খুশিমা এদিকে আয় তো। কথাটা রৌদ্র কান পর্যন্ত পৌঁছাতেই সেও এক পালক তাকায় সেই দিকে। হঠাৎই তার চোখ আটকে যায় এক কেশবতী রূপসীর দিকে। চঞ্চল মেয়েটা তাড়াহুড়ো করেই রান্নাঘরের দিকে যাচ্ছিল। রৌদ্র এক দেখাতে খুশির ওপর ক্রাশ খেয়ে গেল। এইদিকে রান্নাঘরে দুপুরের আয়োজন চলছে। ডাইনিং রুমে বসে আছেন রেহানা চৌধুরী আর রুদ্র। দুই দাদি নাতিন মিলে বেশ আড্ডায় জুড়ে দিয়েছেন। কিন্তু অব্রর কোনোই খবর নেই। কারণ এয়ারপোর্ট থেকে বাড়িতে এসে সেই যে দরজা বন্ধ করে অব্র, তারপরে আর কোনো খোঁজ খবর নেই। এইদিকে রান্নাঘরে 3 যা মিলে রান্নার মাঝে রাজ্যের গল্প জুড়ে দিয়েছেন। এমনি দিন হলেই রান্নার মাঝে বেশ আড্ডা জুড়িয়ে দিতে পারে না, কারণ কড়া শাশুড়ির রান্নার পাকে পাকে এসে দেখে যায় তাদের। যেই দেখছে শাশুড়ি আজকে নাতি নিয়ে ব্যস্ত, অমনি গল্পতে লেগে পড়লেন। তাদের বাপের বাড়িতে কে কি করে, ভাইয়ের বউরা ননদকে কতটাই আপ্যায়ন করে, কার বাবার কত বিঘা জমি জমা ছিল, এইসব কথা উঠেছে। ওনাদের সঙ্গে সঙ্গ দিয়েছে কাজের বুয়া রাবিয়া। ওই মহিলা আরেক গল্পবাজ। যখনই মালকিনরা গল্প জুড়ে দিতে দেখেছে মাঝখানে সেও ঢুকে পড়েছে। মালা নিজের মতে কাজ করে যাচ্ছে, তার কাজে কোনো রকমই ফাঁকিবাজি পাওয়া যায় না। তবে রাবিয়া মারাত্মক ফাঁকিবাজি, একটু সুযোগ পেলেই হলো। তারই মধ্যে রান্নাঘরে ফ্রিজ থেকে ঠান্ডা পানি নেওয়ার জন্যই ঢুকলো খুশি। মা চাচিদের দিকে বিরক্তর চোখে তাকালো। এরা আর শুধরাবে না কখনোই, রান্নার মাঝে আড্ডা জুড়ে দিতে হবে তাদেরই। সঙ্গে সঙ্গে আশকারা পেয়েছে ওই কাজের বুয়া রাবিয়া। যে সুযোগ পাবে কাজের ফাঁকি মারা, যেমন মালকিন তেমনই বুয়া। সে তার মতে ঠান্ডা পানি নিয়ে চলে গেল। এইদিকে রান্নাঘরে গল্প আরো জমে উঠেছে। আটি হাসির শব্দ শোনা যাচ্ছে। একজন আবারও আরেকজনকে বলছে, এই আসতে মা শুনে ফেলবে তো। খুশি ডাইনিং রুমে পা রাখতে রেহানা চৌধুরী তাকে পানের বাটা নিয়ে আসতে পাঠালেন উপরে। খুশি সিঁড়ি দিয়ে বড় বউ পা পেলে চলে যাওয়ার পানে তাকিয়ে রইল রুদ্র। দাদিমা ডাকতেই রুদ্র দ্যাং ভাঙলো।
তারপরে দাদি নাতিন মিলে গল্প জুড়ে দিল। রেহানা চৌধুরীর রুমে যাওয়ার পথে সামনে পড়লো অব্রর রুম। খুশি পা থামালো। ভেতর থেকে আটকানো অব্রর রুমের দরজা। এই মা, এখনো দরজা বন্ধ? সকাল থেকে দরজা আটকে করেছেটা কি বেটা? একবারও কি দেখার চেষ্টা করব? না না থাক, এই বেটার যে রাগ, ছোটবেলায় যে গরু ধোলাই দিয়েছে সেই কথা কি আর মনে নেই? এইখান থেকে যতই তাড়াতাড়ি কেটে পড়বো ততই আমার মঙ্গল। তখনই হঠাৎই চোখ খিসে এক দৌড় মারল খুশি। আজ সারাদিনই পার হয়ে গেল, অথচ একটাবারের জন্য দরজা খুলে বেরিয়ে আসলো না অব্র। রাত 11টা। ঘুম ঘুম চোখ নিয়ে খুশি বেরিয়ে এলো রুম থেকে। উদ্দেশ্য তার নিচের ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসা। তাই সে রোজকার মতোই ঘুমের আগেই রান্নাঘরে গেল ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতে। অব্র রুম ফেরতে সামনেই পড়ল রুদ্র। সে ছাদে ব্যালকনিতে কানে হেডফোন লাগিয়ে দাঁড়িয়ে আছে। রুদ্র খুশিকে দেখে হাত বাড়ালো। হেই খুশি। খুশি একটু মিকি হেসে বলল, হ্যালো, তা কেমন আছো? জি রুদ্র ভাই, ভালো আছি। তা আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? খুশি কপাল চুলকিয়ে বলল, আপনি কেমন আছেন রুদ্র ভাই? হ্যাঁ আমিও ভালো আছি। ও আচ্ছা, আমি আসি তাহলে বলেই খুশি কেটে পড়লো সেইখান থেকে। রুদ্র তাকিয়ে রইল খুশির যাওয়ার পানে। তারপরে হাঁটা দিল তার রুমের উদ্দেশ্যে। আসার সময় খুশি লক্ষ্য করলো রুদ্র নেই, হয়তো রুমেই চলে গিয়েছে। সে আপন মনে হাঁটা ধরলো নিজের রুমের দিকে। হঠাৎই পেছন থেকে দুহাত তার মুখ চেপে ধরে ভেতরের দরজা আটকে দিল। খুশির মুখ দিয়ে শুধু করে শব্দ বের হলো। সঙ্গে সঙ্গে কেউ একজন খুশির হাত দুটো চেপে ধরলো বেডে। খুশি আচমকা ঘুম ভেঙে লাফিয়ে উঠল। বুকটা ধরপড় করে কাঁপছে। মনে হলো যেন কেউ তার মুখ চেপে ধরে বিছানায় আটকে রেখেছিল। ঘামে ভিজে গেছে শরীর। আমি তাহলে স্বপ্ন দেখেছিলাম? কিন্তু এতটা বাস্তব কেন লাগলো? পাশে থাকা দেওয়ালের ঘড়িতে একবার চোখ বুলালো খুশি। রাত 12:45। কিছুক্ষণ স্থির হয়ে বসে রইল খুশি। তারপরে নিজেকে বোঝালো, না ওসব ভাবলে হবে না, সবই স্বপ্ন, আবারও ঘুমিয়ে যাই বলেই ধীরে ধীরে চাদর টেনে নিয়ে মাথার ওপর, কিন্তু বুকের ভিতর ধরপড়ানি তখনও থামিনি। খুশি ধীরে ধীরে চোখ বন্ধ করলো। খুশি বালিশে মাথা রাখতে তার পেছনটা ভারী ভারী লাগলো। পিড়ে ঘুরে তাকালো, পিছনেই কেউ নেই। পর্দাটা হালকা বাতাসে নড়ে উঠলো। খুশি কাঁপা কাঁপা গলায় বলল, ভূত এসেছে আমার রুমে, বাঁচাও বাঁচাও। খুশির চিৎকার শুনে পাশের রুম থেকে দৌড়িয়ে আসলো শিশি। এই খুশি, তোর কি হয়েছে? খুশি বালিশে মুখ গুজে বলতে লাগলো, ভূত এসেছে আমার রুমে। শিশির চারপাশে চোখ বুলিয়ে বিরক্ত নিয়ে বলল, কই ভূত? দেখ খুশি, সবসময় বাদরামি ভালো লাগে না, ঘুমা। না 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 আপু, ভূত এসেছে আমার রুমে। তুই ঘুমাবি নাকি আম্মুকে ডাকবো? খুশি ঠোঁট উল্টিয়ে বলল, এতক্ষণ ভূত ভয় দেখিয়েছে আর এখন তুই? তোরা কেউ ভালো না। শিশি বিরক্ত চোখে কপালে হাত রেখে বলল, এই মেয়েটাকে নিয়ে আর পারি না, যাই তো বাবা, গিয়ে ঘুমায়। শিশি হাত তুলে চলে গেল নিজের রুমে। এইদিকে ভয় ভয় চোখ নিয়ে খুশি চোখ বন্ধ করে পা থেকে মাথা পর্যন্ত কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। সকাল 10টা। মরিয়ম বেগম এসে খুশির রুমে। মরিয়ম বেগম এলেন খুশির রুমে, সঙ্গে মালাও। এই উঠ জমিদারের মেয়ে, ঘুম থেকে উঠ। খুশি ঘুম ঘুম চোখ নিয়ে বলল, তাহলে তোমার বাবার বিঘা জমি আমার নামে লিখে দাও। তোমার বাবার কি সম্পত্তি কম আছে? এতে কি কম পড়ে গেছে? এটা নিয়ে থাক না, তাহলে আরেকটু ঘুমাই। মরিয়ম বেগম রেগে বললেন, এই উঠবি নাকি পানি ঢেলে দেব? খুশি কোনো প্রতিক্রিয়া না পেয়ে মরিয়ম বেগম কাঁথার উপর দিয়ে পানি ছিটাতে লাগলেন। খুশি ঘুম থেকে লাফিয়ে উঠে বলল, আল্লাহর গজব পড়বে, আপনারা যা শুরু করে দিয়েছেন। গজব পড়বে তাই না? খুশি হাই তুলে বলল, হ্যাঁ, আপনারা এত নিষ্পাপ অবলা মেয়েটাকে অত্যাচার করা শুরু করে দিয়েছেন। এক কথা বলেই খুশি আবারও শুয়ে পড়ল। মালা, বাথরুম থেকে স্পেশাল ঝাঁটাটা নিয়ে আইতো। সঙ্গে সঙ্গে খুশি আবারও লাফিয়ে উঠে বসলো। আরে আম্মু, আবার ঝাঁটার কি দরকার? আমি উঠছি তো, হি উঠছি। সঙ্গে আবারও কোথায় থেকে যেন হাজির হলো রাবিয়া বেগম। সেও পান চিবাতে চিবাতেই বলল, ভাবি যান, খুশি আপামনি কি করে জানেন না? মরিয়ম বেগম তৎক্ষণাৎ দৃষ্টিতে তাকিয়ে বললেন, কি? রাবিয়া বেগম চুন চিবিয়ে লাগিয়ে উত্তর দিলেন, খুশি আপামনি না সারা রাতে ফোরন টিপে ঘুমায়, তাই সকাল সকাল ঘুম থেকে উঠতে পারে না। তুমি জানলে কিভাবে? ভাবি যান, আমি একদিন রাইতে এইদিকে আইতেছিলাম। খুশি আপামনির রুমের সারা রাইতে আলো জ্বলছে। রাত জেগে ওইসব ড্রামা না কি সব দেখে ফ্রনে। পাশে থাকা খুশি ভেঙচি কেটিয়ে বলল, এত বড় ঠাডা পড়া মিশা কথা বলার জন্যই আপনি পেয়ে যাচ্ছেন হারপিক কোম্পানি থেকে 4টি হারপিকের বোতল ফ্রি। আর কি কিছু লাগবে? দেখলেন ভাবিজান, খুশি আপামনি কিন্তু আমায় অপমান করলো। মরিয়ম বেগম ঝাঁটাটা নিয়ে তেড়ে আসলেন। খুশি একদরে রুম থেকে বেরিয়ে গেলেন। নিচে সবাই ডাইনিং এ নাস্তার জন্য বসেছে। অব্রজের সে কাল আসার পরে রুমের দরজা লাগিয়ে দিয়েছে, এখন পর্যন্ত তার কোনোই খবর নেই। রৌদ্র এসে বসলো ডাইনিং টেবিলেই। রেহানা চৌধুরী জিজ্ঞেস করলো, দাদুভাই, অব্র দাদুভাই কোথায়? রৌদ্র বলল, ভাইয়ার সাথে কাল থেকে এখন অবধি কথা হয়নি দাদিমণি। পাশে থাকা নাজনীন বেগম বললেন, মা আমি যাব অব্র রুমে? না বৌমা, আমি যাচ্ছি। ঠিক আছে মা। রেহানা চৌধুরী আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে গেলেন অব্র রুমের দিকে।
দরজার বাহির থেকে ডাকলেন রেহানা চৌধুরী অব্রকে। ভেতর থেকে কোনো শব্দ নেই। পরপর 3 বার ডাকলেন অব্রকে। কোনো রকম সারা শব্দ নেই অব্রর। রেহানা চৌধুরী আরেকবার ডাকতে যাবে, ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে গেল। বেরিয়ে এলো অব্র, চোখে মুখে বিরক্তর ছাপ। দাদুভাই, তোমার সঙ্গে কিছু কথা ছিল। অব্র গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ দাদুমণি বলো। দাদুভাই, তুমি কি কোনো কারণেই রেগে আছো কারো উপরে? অব্র প্যান্টের পকেটে হাত রেখে বলল, না। তাহলে খাবে না দাদুভাই? খিদে নেই দাদুমণি? দাদুভাই, সবে অপেক্ষা করছে তোমার জন্য, নিচে চলো। দাদুমণি কথাটা বলার আগেই রেহানা চৌধুরী বলে উঠল, দাদুভাই তুমি না খেলে আমিও খাবো না। বলে অব্র হাত টেনে নিয়ে যেতে লাগলো। দাদুমণি আস্তে, তুমি পড়ে যাবে তো। রেহানা চৌধুরী অব্রর কোনো কথাই শুনলেন না। সে অব্রকে সাথে হাত টেনে নিয়ে গেলেন। ডাইনিংয়ে উপস্থিত সবাই দৃষ্টি হঠাৎই নিস্তব্ধ হয়ে সিঁড়ির পানে। সিঁড়ি বেয়ে নামছে লম্বা দেহ, তৎক্ষণাৎ দৃষ্টির পুরুষ। পরনে সাদা টি শার্ট, কালো প্যান্ট, ঘন কালো চুলগুলো হালকা ওয়েব জেল দিয়ে সেট করা, হাতে ক্লাসিক ডিজাইনের ঘড়ি পরা অব্রর দিকে। এক হাত রেহানা চৌধুরী ধরে রেখেছে, অপর হাত প্যান্টের পকেটে রেখে নামছে অব্র। এইদিকে খুশির খাওয়া অর্ধেক হয়ে গিয়েছিল। অব্র আসার কথা শুনে সে তাড়াহুড়ো করে খেয়ে চলে যাওয়ার ভাবনায় ছিল, কিন্তু হঠাৎই তার দৃষ্টি নিদ্রই হলো সিঁড়ি বেয়ে নামা অব্রর দিকে। অব্রর নামার স্টাইল আর হাঁটার স্টাইল দেখে হৃৎপিণ্ড বাড়তে লাগলো খুশির। সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতরে কেমন একটা হচ্ছে, কিন্তু বাদাগম হলো না কি হচ্ছে। নিজের অজান্তেই বুকের বাপাশে হাত রাখলো খুশি। একটা পুরুষের এতটাই সুদর্শন আর এত হ্যান্ডসাম হয় কিভাবে? সেহারিনের পাশে চেয়ারে বসে আছে তুলি, সেও অব্রকে দেখে ফিদা। রেহানা চৌধুরী অব্রকে নিয়ে এসে বসালেন তার পাশের চেয়ারটিতে। নাজনীন বেগম খাবার দিয়ে বললেন। ছেলেকে দেখে নাজনীন বেগম বেশ খুশি হলেন। এইদিকে রোদ আপন মনে খেয়ে যাচ্ছে। রেহানা চৌধুরী কড়া গলায় বললেন, আমার দাদুভাইকে বড় মাছের মাথাটা দাও বড় বৌমা। রৌদ্র দাদুভাইকেও দাও। অব্র চোখে মুখে কিছুটা বিরক্ত নিয়ে বলল, দাদুমণি এত ব্যস্ত হচ্ছ কেন? দাদুভাই, তোরা না খেলে কে খাবে? ঠিক তখনই জবাব দিল পাশে থাকা সেহরান, দাদুমণি তুমি কি আমাকেও ভুলে গেলে? রেহানা চৌধুরী হেসেই উত্তর দিলেন, না দাদুভাই, তোমরা 3 জনই হলে চৌধুরী বাড়ির উত্তরাধিকারী। 3 ভাই মিলে চৌধুরী বাড়িকে ভবিষ্যৎ দেখাশোনা রাখবে। তোমাদের ভুলে গেলে কি চলবে? বড় বৌমা সেহরিন দাদুভাইকেও একটা বড় মাছের মাথা দাও। সবাইয়ের এত কথার মাঝে একটাও উত্তর করল না অব্র। সে আপন মনে নিজের মতোই খেয়ে যাচ্ছে। অব্রর বিপরীত পাশেই বসে আছে খুশি। তার ছোট বুকটা অনবরত কেঁপেই যাচ্ছে। বয়ে সাহস নেই অব্রর দিকে ফিরে তাকানোর, তবে এক দেখাতে ক্রাশ খেয়ে দিশাহারা অবস্থা মেয়েটার। অব্রর পানে তাকিয়ে এক এক দৃষ্টিতেই কেন যেন একটা হাবিজাবি চিন্তা করতে লাগলো মেয়েটা। হঠাৎই তার মনে পড়লো ছোটবেলার তার পিঠের ডাল ভাঙ্গার ঘটনা। সঙ্গে সঙ্গে খুশি বিস্ময় খেয়ে উঠল। পাশে থাকা নাজমিন বেগম বললেন, কিরে কি হলো তোর? কিছু না বড় আম্মু। নাজরিন বেগম পানি এগিয়ে দিয়ে বললেন, নে ধর পানি খামা। রেহানা চৌধুরী বললেন, দিদি ভাই আস্তে খাবি তো, এত তাড়াহুড়ো করছিস কেন? এইদিকে এত ঘটনা হয়ে গেল, অব্র কোনো রকমই কোনো প্রতিক্রিয়া নেই। সে আপন মনে খেয়ে শেষ করে পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। অব্রর যাওয়ার পানি বিরক্ত চোখে তাকিয়ে আছে খুশি। বিরক্তর ভাবে মুখ কুচকিয়ে আছে তার। এই পুরুষের এত অ্যাটিটিউড কিসের? কারো সঙ্গে একটাও কথা বলল না। সুন্দর বলে নিজেকে কি ভাবে? একে একে উঠে গেল সবাই, কিন্তু বসে আছে খুশি। সে খাবার টেবিলে সবার আগে এসেছিল। কিরে আর কিছু খাবি? নাজনীন বেগমের কথায় গোর ফিরল খুশির। না বড় আম্মু, আমার এইটুকুতে হয়ে যাবে। নাজনীন বেগম জোর করে খুশির পাতে আরো 2 পাত ভাত তুলে দিলেন। বড় আম্মু এই কি করলে? আমি আর খেতে পারবো না তো। এই কোনো কথা নয়, যা দিয়েছি চুপচাপ খেয়ে ওঠ। দূর ভাল লাগে না, যত সব ঝামেলা আমাকেই পড়তে হয়। এখন কি করব? মরিয়ম বেগম রান্নাঘরে, নাজনীন বেগমও গেলেন সেই দিকে। খুশি ডাইনিংয়ে বসে থালায় আঙ্গুল ঘুরাচ্ছেন। উদ্দেশ্য নাজনীন বেগম সরে পড়লেই ডাস্টবিনে খাবার ফেলে দেওয়া। তারই মধ্যে এসে উঠলেন মরিয়ম বেগমের বাইফো রাফি। পুপি ও পুপি কই গেল গো? মরিয়ম বেগম বেরিয়ে আসলেন রান্নাঘর থেকে। বাবা রাফি, তুই কখন আসলি? এই তো পুপি, একটু আগেই। ঠিক আছে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে পুপি। রাফির দিকে বিরক্ত চোখে তাকিয়ে মুখ কুচকিয়ে বলল খুশি, এই ভাই তুমি আমাদের বাড়িতে রোজ খেতে আসো কেন গো? এত নন্ডে ফিন্ডে গিলতে আসে কেন আমাদের বাড়িতে? রাফি শীষ বাজিয়ে বলল, এটা আমার শ্বশুর বাড়ি, যখন খুশি এইখানে খেতে আসবো। খুশি তৎক্ষণাৎ দৃষ্টিতেই বলল, তা তোমার বউটা কে শুনি? কে তুই? এই চাকরি বাকরি কিছুই নেই, সারাদিন বকেটে ঘুরে ফেরা, আর আসছে আমাকে বিয়ে করার স্বপ্ন দেখতে। দেখিস একদিন সরকারি চাকরি পেয়ে ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে তোকে নিয়ে যাব আমার বউ করে। এই মুখে যতই বড় বড় পাকা আওয়াজ, তোমাকে সরকারি চাকরিতে দূরে থাক, বাথরুমের সুইপারের কাজও কেউ দিবে না। কি বললি? আমাকে বাথরুমের সুইপারের কাজও কেউ নিবে না? দেখে নিস কয়দিনের ভিতরেই চাকরি করে তোকে বউ করে দেখাইতেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখে নিব তুমি কেমন চাকরিটা পাও, আর আমাকেও কেমন করে বিয়ে করো। রাফি একটা ভাব নিয়ে বলল, বিয়ে তো করবই রাধে, বিয়ে তো করবই।
তোমার মতো সুন্দরী রাধে কোথায় গেলে পাবো? আমার মতো সুন্দরী রাধে যদি পেতে চাও গলায় কলসি বেঁধে যমুনাতে যাও। বলেই উঠে গেল খুশি। পেছন থেকে রাফি বলে উঠল, দেখিস দেখিস, একদিন যখন ময়ূরপঙ্খী ঘোড়ায় চেপে তোকে বিয়ে করতে আসবো তখনই চিনবি এই রাফিকে। হ্যাঁ হ্যাঁ, দেখা হয়ে গিয়েছে আমার তোকে। সিঁড়ির কাছে দৌড়ে আসতে খুশি ধাক্কা খেলো কারো শক্তপুক্ত পস্ত বুকে। মাথা উপর করে তাকাতে চোখ জুড়ো বড় বড় হয়ে গেল তার। হৃৎপিণ্ড দ্রুত হয়ে উঠল খুশির। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে গেল খুশি। অব্র এক হাতে দেওয়ালে ভর দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো কিসের?